হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার রাত মানেই মকসেদ ভাইয়ের রাত, বৃহস্পতিবার রাত মানেই আপনার আমার সবার প্রিয় আলী হুজুরের আরও একটি দুর্দান্ত ঘটনা। ঠিক তাই আজকে আপনারা প্রথমেই শুনতে যাচ্ছেন মকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের পুতুলরূপী ইফরিত নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর রকম ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক অন্য রাজ্যে নিয়ে যাবে। অনেক বেশি এনজয় করবেন আজকের এই ঘটনাটি। এরপর আপনাদের জন্য থাকছে মকসেদ ভাইয়ের লেখা আরও একটি দুর্দান্ত ঘটনা। ঘটনাটির নামকরণ করা হয়েছে মান্নান মিয়ার কবর। এই ঘটনাটিও অনেক বেশি ডার্ক, অনেক রহস্যময়, দুর্দান্ত একটি ঘটনা। সব মিলে আশা করছি আজকের এপিসোডটি অনেক বেশি এনজয় করবেন আপনারা। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট, সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মকসেদ ভাইয়ের লেখা আলী হুজুর এবং ইফরিত জিনের সেই দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 বাই রেল ক্রসিং, ভূত আড্ডার একজন অ্যাডমিন বলছিলাম। প্রিয় লিসেনার, আজ আপনারা শুনতে যাচ্ছেন ভয়ঙ্কর এক পুতুলের ঘটনা। কখনো কি ভেবে দেখেছেন আপনার ঘরের মধ্যে পড়ে থাকা একটা পুতুল, যার মধ্যে কোনো প্রাণ নেই, আর সেই প্রাণহীন পুতুলটাই আপনার পরিবারের মানুষদেরকে মেরে ফেলে? হ্যাঁ, আজ আপনাদেরকে বলতে যাচ্ছি এমন একটি ভয়ঙ্কর পুতুলের ঘটনা, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। তবে আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। আব্বাস তালুকদার, সে একজন সফল বিজনেসম্যান। টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই তার। আব্বাস তালুকদারের 2 ছেলে 1 মেয়ে আর তার বাবা, মোট 7 জন তাদের পরিবারে। তাদের জীবনে অনেক ভালোই চলছিল। কে জানতো এত সুন্দর একটা পরিবারে নেমে আসবে ভয়ঙ্কর অন্ধকার। আব্বাস তালুকদার একদিন অফিস থেকে বাসায় আসছিল। অফিস থেকে বের হয়ে যেই গাড়ির দরজাটা খুলবে, ঠিক তখনই তার নজরে পড়ল একটা পুতুল। পুতুলটা তার গাড়ির ডেকের উপর রাখা ছিল। আব্বাস তালুকদার চারদিকে খুঁজতে লাগলো এই পুতুলটা কার, কিন্তু তিনি সেখানে তেমন কাউকেই দেখতে পেল না। তখন আব্বাস তালুকদার পুতুলটাকে যেই গাড়ির ডেকি থেকে ফেলে দিতে যাবে, তখন হঠাৎ ওনার কি যেন হয়ে গেল, আর এই পুতুলটার উপর একটা ভয়ঙ্কর মায়া কাজ করতে শুরু করলো। ওনার কোনোভাবেই ইচ্ছে হচ্ছিল না পুতুলটাকে ফেলে দিতে। অনেকক্ষণ পুতুলটা হাতে নিয়ে ভাবলেন, এটা কি ফেলে দেবে নাকি তার সাথে করে বাসায় নিয়ে যাবে। সবশেষ আব্বাস তালুকদার পুতুলটা আর ফেলতে পারল না। পুতুলটার প্রতি অদ্ভুত এক মায়া কাজ করতে লাগলো তার, আর সে ঠিক করে পুতুলটা না ফেলে তার সাথে করে বাসায় নিয়ে যাবে। তারপর পুতুলটা সে তার বাসায় নিয়ে চলেও গেল। আর বাসায় যেতেই আব্বাস তালুকদারের মেয়ে পুতুলটা দেখে অনেক খুশি হলো, আর তার বাবার হাত থেকে পুতুলটা নিয়ে নিল। ছোট্ট মেয়ে, বয়স 4 থেকে 5 বছর হবে। পুতুলটা হাতে নিয়েই পুতুলটাকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো, আর তার রুমে নিয়ে চলে গেল। রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল।
আব্বাস তালুকদার মেয়ের খুশি দেখে সেও অনেক খুশি হলো। রাত তখন 8টা বাজে। আব্বাস তালুকদারের বউ মিতু মিতু মেয়েকে ডাকতে গেল খাওয়ার জন্য। আর সেখানে গিয়ে দেখে রুমের দরজাটা বন্ধ। তখন মিতু ডাক দিল তার মেয়ের নাম ধরে, মনিকা, এই মনিকা, দরজাটা খোলো, অনেক রাত হয়ে গেছে, ভাত খেতে হবে তো। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। আবার ডাক দিল মিতু, মনিকা, মা, দরজাটা খোলো, ভাত খাওয়ার সময় হয়েছে তো। তখন ভেতর থেকে অনেক মোটা একটা গলার আওয়াজ আসলো। আওয়াজটা বলে উঠল, আমি এখন ভাত খাবো না, আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা। এই কথা শুনে মিতু অনেকটাই অবাক হয়ে গেল। মনিকা এইগুলো কি বলছে? আর ওর গলা পুরুষের মতো এত মোটা হলো কি করে? আর আমাকেই বা তুই করে কেন বলছে? মিতুর তখন কিছুটা ভয় করতে লাগলো, কিন্তু তখন তিনি চিন্তা করলো, আরে এটা আমার মনের ভুল হবে হয়তো। কি শুনতে কি শুনলাম। মনিকা আর মিতুকে আসতে দেরি দেখে আব্বাস তালুকদার সেখানে চলে আসলো আর মিতুকে বলতে লাগলো, কি হয়েছে তোমার? মেয়েকে নিয়ে যেতে এত সময় লাগে? তখন মিতু বলল, আরে তোমার মেয়ে তো দরজাই খুলছে না। তখন আব্বাস তালুকদার দরজাটা একটু ধাক্কা দিতেই দেখতে পেল দরজাটা খোলা পড়ে আছে। আর দরজা খোলা দেখে মিতু অবাক হয়ে গেল। আরে, এটা কি করে সম্ভব? আমি এত এত ধাক্কা দিলাম, কই তখন তো দরজা খোলে নাই। তখন তো দরজাটা বন্ধ ছিল। তাহলে এখন কি করে খুলে গেল এই দরজাটা? এটা ভাবতে ভাবতে তারা রুমের ভেতরে গেল। রুমের ভেতর ঢুকে মিতু আরেকটা ধাক্কা খেল। রুমে গিয়ে দেখে মনিকা পুতুলটা জড়িয়ে ধরে বিছানায় ঘুমিয়ে আছে। তখন মিতু ভাবল, আরে, মনিকা যদি ঘুমিয়ে থাকে তাহলে একটু আগে আমার ডাকে উত্তর দিল কে? মিতুর কোনো কিছুই ঠিক লাগছে না। সে ভাবতে লাগলো, আমার সাথে এগুলো কি হচ্ছে? আমি কি দিন দিন তাহলে পাগল হয়ে যাচ্ছি? যাই হোক, এত কিছু না ভেবে মনিকার ঘুম ভাঙালো আব্বাস তালুকদার। আর মনিকা ঘুম থেকে উঠেই আব্বাস তালুকদারের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে আর চোখের মনিটা একদম লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অনেক রাগ নিয়ে মনিকা তার দিকে তাকিয়ে আছে। আব্বাস তালুকদার তখন মনিকাকে হালকা একটু ধাক্কা দিয়ে বলল, মনিকা, মা, কি হয়েছে? তখন মনিকা নরম সুরে বলল, আব্বু, কই কিছু হয়নি তো। তখন আবার আব্বাস তালুকদার মেয়ের চোখের দিকে তাকালো, কিন্তু দেখলো সবকিছু একদম ঠিকঠাক নর্মালি আছে। তখন আব্বাস তালুকদার কোনো কিছু আর না ভেবে মেয়েকে নিয়ে খাওয়ার জন্য গেল। খাওয়া শেষ করে সবাই নিজের রুমে চলে গেল। রাত তখন ঠিক 2টা বাজে। তখন আব্বাস তালুকদারের বাবা বাথরুমে যাওয়ার জন্য উঠেছিল। বাথরুমটা ছিল মনিকার দরজার সামনেই। তিনি বাথরুম শেষ করে যখন নিজের রুমে চলে আসতে যাবে, তখন তিনি খেয়াল করলেন মনিকার রুমের আলো জ্বলছে আর মনিকা কার সাথে যেন একা একা কথা বলছে। বিষয়টি দেখার জন্য যেই মনিকার রুমে উকি দিল, তখন তার চোখ যেন কপালে উঠে গেল। তিনি দেখতে পেল মনিকা পুতুলের সাথে কথা বলছে আর পুতুলটাও মনিকার কথার উত্তর দিচ্ছে। পুতুলটার কণ্ঠ ছিল অনেকটা মোটা একটা পুরুষের কণ্ঠ আর মনিকা তাকে ভাইয়া বলে ডাকছে। মনিকা আর পুতুলটা অনেক হাসাহাসি করছিল। এটা দেখে আব্বাস তালুকদারের বাবা নিজেকে আর সামলে রাখতে পারল না। একটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে গেল। উনার চিৎকার শুনে বাসার বাকি সবার ঘুম ভেঙে গেল আর সবাই ছুটে আসলো মনিকার রুমের সামনে। সেখানে এসে দেখে আব্বাস তালুকদারের বাবা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে আর মনিকার রুমের লাইট অফ, মনিকা ঘুমাচ্ছে। তারপর আব্বাস তালুকদারের বাবা আজিজ মিয়াকে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনা হলো। তারপর জিজ্ঞেস করলো, উনি অজ্ঞান হয়ে গেছে কেন, কি হয়েছিল? আজিজ মিয়া তখন সবকিছু বলল, উনি যা যা দেখেছে। কিন্তু ঘরের কেউ এই কথা বিশ্বাস করলো না, কারণ সবাই এসে দেখে মনিকা ঘুমাচ্ছে, এমনকি এখনো ঘুমিয়েই আছে। আর যেই পুতুলটার কথা বলেছে সেই পুতুলটা আব্বাস তালুকদারের ঘরে আছে।
তাহলে সেটা মনিকার রুমে কি করে যাবে? সবাই গিয়ে দেখলো পুতুলটা আব্বাস তালুকদারের ঘরে যেখানে রেখেছিলেন ঠিক সেখানেই আছে। সবকিছু দেখে আজিজ মিয়া অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, এটা কি তাহলে আমার মনের ভুল ছিল? কি করে আমার মনের ভুল হতে পারে? আমি তো একদম পরিষ্কার দেখলাম মনিকার সাথে পুতুলটা কথা বলছে। আজিজ মিয়া কিছুতেই মানতে পারল না। তিনি ঠিক করলেন সকালে একজন হুজুরের কাছে যাবেন। রাতে ঘুমিয়ে গেল সবাই। আর সকাল হতেই আজিজ মিয়া বের হয়ে গেল হুজুরের উদ্দেশ্যে। আজিজ মিয়ার পুতুলটার উপর কেমন যেন সন্দেহ ছিল। এটা কোনো অশুভ পুতুল হবে হয়তো। হুজুরের সাথে দেখা করার আগেই রাস্তায় এক ট্রাক এসে আজিজ মিয়াকে পিষে দিয়ে চলে যায়। আর সেখানে মৃত্যু হয় আজিজ মিয়ার। সবাই আজিজ মিয়ার মৃত্যুটা স্বাভাবিক একটা অ্যাক্সিডেন্ট হিসেবেই নিয়েছিল। তার কারণ আজিজ মিয়া হুজুরের কাছে যাওয়ার আগে কাউকেই বলে যায়নি উনি কোথায় যাচ্ছেন। এমন করে চলে গেল প্রায় 10 দিন। 10 দিন পর থেকে আবার শুরু হলো নতুন ঘটনা। আব্বাস তালুকদারের বড় ছেলে সাজ্জাদ, সে রাতে ঘুমিয়েছিল। হঠাৎ একটা শব্দ শুনে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই তিনি দেখল মনিকা আর সেই পুতুলটা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে। সেই দৃশ্য দেখে চোখগুলো কচলিয়ে আবারও তাকালো, কিন্তু সেই একই দৃশ্য দেখতে পেল। তখন সেই পুতুলটা সাজ্জাদের দিকে তাকালো আর পুতুলটা বলতে লাগলো, সাজ্জাদ, তুই আমাকে দেখে ফেলেছিস। এবার তোর মৃত্যুর পালা। ভেবেছিলাম তোকে আরো পরে মারবো, কিন্তু তুই আমাকে দেখে ফেলেছিস। এখন তোর তো মৃত্যু হতেই হবে। পুতুলটা হাসতে লাগলো আর আস্তে আস্তে বড় হতে লাগলো। দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি পড়ছিল। তখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সাজ্জাদ ভয়ে অনেক জোরে চিৎকার দিল। সবাই সাজ্জাদের চিৎকার শুনে সেখানে চলে আসলো, আর সেখানে এসে যেটা দেখলো সেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। সবাই দেখলো সাজ্জাদের মরা দেহটা ফ্যানের সাথে ঝুলে আছে, আর তার চোখে মুখে ছিল অনেক ভয়। সবাই তো কান্নায় ভেঙে পড়ল। 10 দিন আগে আব্বাস তালুকদারের বাবা মারা গেল। 10 দিন যেতে না যেতেই তার ছেলেও মারা গেল। পরিবারের ওপর কি একটা ঝড় শুরু হয়ে গেল। কিন্তু কেউ ভেবে পাচ্ছে না সাজ্জাদ কেন এইভাবে গলায় ধরে দিল। অন্যদিকে ছোট বাচ্চা মনিকা কেমন যেন হয়ে যাচ্ছে। কারোর সাথে বেশি কথা বলে না, সব সময় সেই পুতুলটা নিয়ে পড়ে থাকে। পুতুলটাকেও তার হাত থেকে নিতেই পারে না। আব্বাস তালুকদার একদিন সকালে ফজরের নামাজ পড়ে বাহিরে হাঁটার জন্য বের হয়। ঠিক তখন তিনি খেয়াল করলো মনিকার রুম থেকে কথা বলার আওয়াজ আসছে। তখন আব্বাস তালুকদার ভাবতে লাগলো মনিকা আবার এত সকালে কার সাথে কথা বলছে। সেটা দেখার জন্য আব্বাস তালুকদার মনিকার রুমে উকি দিল। আর তখনই তিনি যা দেখলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন মনিকা সেই পুতুলটার সাথেই কথা বলছে, আর সেই পুতুলটাও মনিকার সাথে কথা বলছে। আব্বাস তালুকদার তখন কোনো আওয়াজ করলো না, একদম চুপ করে আস্তে আস্তে ঘর থেকে বাহিরে চলে আসলো। আর বাহিরে এসে ভাবতে লাগলো, আমি এটা কি দেখলাম? আমি কি আদৌ সত্যি দেখেছি, নাকি এটা আমার মনের ভুল ছিল? কিন্তু এটা তো আমার মনের ভুল হতে পারে না। তাহলে কি আমার বাবার মৃত্যু আর আমার ছেলের মৃত্যুর সাথে এই পুতুলের কোনো সম্পর্ক আছে? মনিকার আম্মুও সেদিন পুতুলটার কথা বলেছিল। তখন আব্বাস তালুকদার সিদ্ধান্ত নিল কয়েকদিন মনিকার রুমে খেয়াল রাখবে, আর একজন হুজুরের কাছে গিয়ে 5টা তাবিজ আনবেন। যেমন ভাবনা তেমন কাজ। আব্বাস তালুকদার 5টা তাবিজ আনলো একজন হুজুরের কাছ থেকে, আর বাসায় গিয়ে সবার হাতে তাবিজগুলো বেঁধে দিল। সবাই জিজ্ঞেস করলো তাবিজ কিসের জন্য আনা হয়েছে। তখন আব্বাস তালুকদার বলল, এত প্রশ্ন না করে চুপচাপ তাবিজগুলো হাতে বেঁধে নাও। আব্বাস তালুকদারের কথা শুনে সবাই তাবিজগুলো বেঁধে নিল।
ঠিক তখন মনিকা সেখানে উপস্থিত হলো, আর আব্বাস তালুকদার যেই মনিকার হাতে তাবিজটা বাঁধতে যাবে, ঠিক তখন মনিকা এক ধাক্কা দিল আব্বাস তালুকদারকে। আর ধাক্কা খেয়ে আব্বাস তালুকদার ছিটকে গিয়ে পড়ল দেয়ালের ওপর। সবাই তো এই দৃশ্য দেখে অবাক। এত ছোট্ট একটা বাচ্চা, কিভাবে তার শরীরে এত শক্তি থাকতে পারে? মনিকার পক্ষে কখনোই সম্ভব না আব্বাস তালুকদারকে ধাক্কা দিয়ে এতটা দূরে ফেলে দেওয়া। সবাই যখন এই কথাগুলো ভাবছিল, তখন মনিকা এক ভয়ঙ্কর হাসি দিল আর পুরুষালী কণ্ঠে বলতে লাগলো, তোরা কি ভেবেছিস হাতে তাবিজ বাঁধলেই আমার হাত থেকে মুক্তি পাবে? কেউ বাঁচতে পারবি না, তোরা সবাই মরবি, কাউকেই বাঁচতে দেব না। আর মনিকাকে আমার অনেক ভালো লেগেছে, তাই মনিকাকে মারবো না, ওকে আমার সাথে নিয়ে যাব। মনিকার মুখে এই কথাগুলো শুনে সবাই অনেক ভয় পেতে লাগলো। আর মনিকা হাসতে হাসতে তার রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তখন সবাই দৌড়ে গেল আব্বাস তালুকদারের কাছে। আব্বাস তালুকদারের মাথা ফেটে রক্ত পড়ছে, দেয়ালে ধাক্কা খেয়ে মাথাটা ফেটে গেছে। তখন আব্বাস তালুকদার সবাইকে সবকিছু খুলে বলল, সে সকালে যা যা দেখেছিল, আর এই তাবিজগুলো কেন নিয়ে আসলো, আর সবাইকে সাবধান করে দিল, যাই কিছুই হয়ে যাক না কেন কেউ যেন হাত থেকে তাবিজ না খোলে। এটা বলে আব্বাস তালুকদার ঘর থেকে বের হয়ে গেল আর চলে গেল সেই হুজুরের কাছে। সেখানে গিয়ে হুজুরকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে হুজুর আব্বাস তালুকদারের সাথে তার বাসায় আসতে রাজি হলো। বাসায় এসে হুজুর বলল, মনিকার রুম কোনটা? তখন আব্বাস তালুকদার হাতের ইশারা দিয়ে দেখিয়ে দিল, আর হুজুর চলে গেল মনিকার রুমে। যাওয়ার আগে সবাইকে বলে গেল, রুমে যা কিছুই হয়ে যাক কেউ সেই রুমে আসবেন না। এটা বলে হুজুর ঢুকে গেল মনিকার রুমে আর দরজাটা বন্ধ করে দিল। 1 মিনিট পর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকলো রুম থেকে, ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ। আমারে মেরে ফেললো রে, আমারে মেরে ফেললো, কে কোথায় আছিস? আমাকে বাঁচা, আমাকে বাঁচাও, এই শয়তান আমাকে মেরে ফেললো। প্রথমে সবাই মনে করেছে হুজুর হয়তো সেই শয়তানকে মারছে, কিন্তু এই ভুল ধারণাটা ভাঙতে বেশি সময় লাগলো না। একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসলো মনিকার রুম থেকে। তুই আমাকে তাড়াতে এসেছিস, এবার তোকে কে বাঁচাবে? তখন হুজুর বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, না বুঝে এখানে চলে আসছি, আমাকে ক্ষমা করে দেন, আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিন আসবো না। তখন সেই ভয়ঙ্কর কণ্ঠটা বলতে লাগলো, যা, চলে যা, একেবারের মতো ক্ষমা করে দিলাম। আর যদি কখনো তোরে দেখি, তাহলে শুধু তোকে না, তোর পরিবারের সবাইকে শেষ করে দেব। ঠিক তখনই ঘরের দরজাটা খুলে সেই হুজুর বের হয়ে আসলো, আর সাথে সাথেই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই ধরাধরি করে হুজুরকে হাসপাতালে নিয়ে গেল। 2 ঘন্টা পর হুজুরের জ্ঞান ফিরল। আর যখন জ্ঞান ফিরে আসলো, তখন আব্বাস তালুকদার জিজ্ঞেস করলো, হুজুর কি হয়েছিল আপনার, আর আপনার হাত কি করে ভাঙলো? তখন সেই হুজুর বলতে লাগলো, তোমাদের ঘরে যে আছে সে সাধারণ কোনো জিন না, সে হচ্ছে অধিক শক্তির মালিক এক ভয়ঙ্কর ইফরিত জিন। এই জিনের মোকাবেলা করার মতো শক্তি আমার নেই, সে আমার হাত ভেঙে দিয়েছে, কোনো রকম মাপ চেয়ে জীবন নিয়ে ফিরে আসলাম। তখন আব্বাস তালুকদার বলল, হুজুর এই জিনের হাত থেকে আমার মেয়ে আর আমরা কি করে রক্ষা পাবো? দয়া করে আমাদের একটা উপায় বলে দিন। তখন সেই হুজুর বলল, আমার পরিচিত একজন হুজুর আছে যার নাম আলী, আপনি ওনার সাথে দেখা করেন, আল্লাহ চাইলে উনি এটার সমাধান দিতে পারবে।
তখন আব্বাস মিয়া চলে গেল আলী হুজুরের মাদ্রাসায়, আর আলী হুজুরের পায়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আলী হুজুর বলল, আরে কে আপনি? আর এইভাবে আমার পা ধরেছেন কেন? উঠেন, কি হয়েছে আমাকে খুলে বলেন। দয়া করে আমার পাটা ছেড়ে দিন। তখন আব্বাস তালুকদার উঠে দাঁড়ালো আর কান্না করতে লাগলো। আলী হুজুর বলল, দেখেন ভাই, কান্না করে কোনো লাভ নেই। আপনার সমস্যা কি সেটা আমাকে বলেন, আর আমার কাছে আপনাকে কে পাঠিয়েছে? তখন আব্বাস তালুকদার বলতে লাগলো, হুজুর, আমাকে মোতালেব হুজুর পাঠিয়েছেন আপনার কাছে। মোতালেব হুজুর এখন হসপিটালে আছে। উনি অনেক আহত, ওনার হাত ভেঙে গিয়েছে। আলী হুজুর তখন বলল, মোতালেব তো আমার ছাত্র, কেন, কি হয়েছে ওর? তখন আব্বাস তালুকদার সবকিছু আলী হুজুরকে খুলে বলল। আলী হুজুর সবকিছু শোনার পর বলল, আপনি এখানে বসেন, আমি ঘর থেকে আসছি। এটা বলে আলী হুজুর ঘরে চলে গেল আর একটা আয়না নিয়ে আসলো। আয়নাটা সামনে রেখে পকেট থেকে একটা ছোট্ট বোতল বের করলো। বোতল থেকে হাতে একটু পানি নিয়ে সূরা পরে সেই পানিতে ফু দিল, আর পানিটা ছিটিয়ে দিল সেই আয়নার উপর। 1 মিনিট পর আলী হুজুর আয়না নিয়ে রুমে চলে গেল, আর আয়নাটা রেখে আবার বাহিরে চলে আসলো। তখন আব্বাস তালুকদার জিজ্ঞেস করলো, হুজুর, এতক্ষণ কি করলেন আয়নাতে? কি দেখলেন? কিছুই তো বুঝি নাই। তখন আলী হুজুর বলল, আজ থেকে 2 মাস আগে আপনি আপনার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তখন আব্বাস তালুকদার বলল, জি, একটা জমি কেনার জন্য গিয়েছিলাম গ্রামের বাড়িতে। তখন আলী হুজুর বলল, যেদিন আপনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন সেদিন আপনার গাড়ির চাকার নিচে একটা বিড়ালের বাচ্চা চাপা পড়েছিল। তখন আব্বাস তালুকদার বলল, জি হুজুর, একটা ছোট্ট কালো বিড়াল পড়েছিল, আর চাকার নিচে পড়ে সেখানেই মারা গিয়েছিল। তখন আলী হুজুর বলল, এটা কোনো বিড়াল ছিল না, এটা ছিল এই ইফরিত জিনের মেয়ে। আর তাই এই ইফরিত জিন প্রতিশোধ নেওয়ার জন্য পুতুলের রূপ নিয়ে আপনার গাড়ির উপর পড়েছিল, আর আপনি এই পুতুল বাসায় নিয়ে এসে ভুল করেছেন। আপনার বাবা আর আপনার ছেলেকে এই ইফরিত জিনই মেরেছে। আপনার বাবার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, সেই ইফরিত জিন ওনাকে ট্রাকের নিচে নিয়ে চাপা দিয়েছিল। তার কারণ, আপনার বাবা সেই ইফরিত জিনকে পুতুলের রূপে কথা বলতে দেখেছিল মনিকার সাথে, আর তাই তাকে মেরে ফেলেছে। আর আপনার ছেলে সাজ্জাদকেও একই কারণে মেরেছে। সবকিছু শোনার পর আব্বাস তালুকদার আবার কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি তো জেনে বুঝে সেই বিড়ালকে মারি নাই। হঠাৎ করে বিড়ালটা আমার গাড়ির চাকার নিচে চলে আসলো, আর আমি গাড়িটার সাথে সাথে ব্রেক মারলাম, কিন্তু তাও বাঁচাতে পারি নাই। এটা কি আমার ভুল ছিল? তখন আলী হুজুর বলল, আমি সব জানি, আয়নাতে আমি সব ঘটনাই দেখেছি। চিন্তার কিছু নেই, আমি আগামীকাল আপনার বাসায় চলে আসবো ইনশাল্লাহ। তখন আব্বাস তালুকদার চলে গেল। পরের দিন সকালে আলী হুজুর চলে গেল আব্বাস তালুকদারের বাসায়। আলী হুজুরকে দেখে অনেক খুশি হলো আব্বাস তালুকদার। আলী হুজুর চক দিয়ে 2টা গোল বৃত্ত আঁকলো। একটাতে মনিকাকে বসাতে বলল, আর অন্য বৃত্তে পুতুলটাকে রাখতে বলল। আলী হুজুরের কথা মতো মনিকাকে একটা বৃত্তে আর পুতুলকে অন্য বৃত্তে রাখা হলো। আলী হুজুর প্রথমে মনিকার গায়ে পবিত্র পানি ছিটিয়ে দিল, যাতে ইফরিত মনিকার শরীরে হাজির না হয়। তারপর আবার হাতে পবিত্র পানি নিল আর সূরা পরে সেই পানিতে ফু দিল। সেই পানি ছিটিয়ে দিল পুতুলের ওপর, আর সাথে সাথে সেই পুতুলটা চিৎকার করে উঠল। সেখানে উপস্থিত থাকা সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। একটা পুতুল কি করে কথা বলতে পারে? সবাই তো অবাক এই দৃশ্য দেখে। তখন আলী হুজুর সেই পুতুলকে বলল, দেখ, আমি সব কিছুই জানি, তুই এখানে কেন আসলি আর কি করতে চাস? তখন পুতুলটা বলে উঠল, সব জানিস, তাহলে এখানে কেন আসলি? তোর কি জীবনের মায়া নাই? তোকে একটা সুযোগ দিচ্ছি, চলে যা এখান থেকে।
নয়তো তোর পরিণতি অনেক খারাপ হবে। আলী হুজুর তখন বলল, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি তোর মতো ইফরিতকে ভয় পাই না। দেখ, আমি সব জানি। আর তোর মেয়ে মারা গেছে, এতে এর কোনো হাত ছিল না। তোর মেয়ে ভুল করে ওই গাড়ির চাকার নিচে চলে আসছিল। সে গাড়ি দাঁড় করারও চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গিয়েছিল। তখন পুতুলটা ভয়ঙ্কর ভাবে বলতে থাকে, না, আমি এত কিছু বুঝি না। আমি আসছিলাম এর পরিবারকে শেষ করে দিতে, কিন্তু মনিকাকে আমার অনেক ভালো লেগেছে। সেও আমার মেয়ের বয়সী, আর তাই আমি মনিকাকে আমার সাথে নিয়ে যাব। আমার মেয়ে হয়ে থাকবে মনিকা। তখন আলী হুজুর বলল, তুই তাহলে আমার কথা শুনবি না? তখন পুতুলটা বলল, তার বাচ্চা, তোরে বলছি চলে যেতে। তুই চলে না গিয়ে আমারে জ্ঞান দিচ্ছিস। তোর মৃত্যু কিন্তু অনেক ভয়ঙ্কর হবে। তোরে এমন করে মারবো যা দেখলে মানুষ সারা জীবন মনে রাখবে। এখনো সময় আছে, চলে যা, নয়তো আগামীকাল সকাল আর দেখতে পাবি না। তখন আলী হুজুর বলল, তুই তাহলে যাবি না? আর তুই মনে করেছিস আমি কোনো সাধারণ হুজুর? আরে বোকা, আমি আলী। আমি সাধারণ নই, আমি অসাধারণ। এতক্ষণ আমি তোরে বুঝিয়েছি। এখন আমার এক বন্ধু আসবে। সে আর তোকে বোঝাবে না, সে তোকে শেষ করে দেবে। এটা শুনে পুতুলটা হা হা করে হেসে উঠল আর বলতে লাগলো, আরে মূর্খ, এই ইফরিতকে মারবে এমন কেউ আছে নাকি? ডাক্তার কোন বন্ধু জিনকে ডাক দিবি। আমি দেখতে চাই কোন কুত্তার বাচ্চা আসে আমাকে মারার জন্য। তখন আলী হুজুর বলল, ঠিক আছে, দেখ তাহলে। এটা বলে আলী হুজুর মনে মনে লালুকে স্মরণ করলো, আর সাথে সাথে চারিদিকে অন্ধকার হতে শুরু করলো। তখন পুতুলটা বলতে লাগলো, এই, এটা তুই কাকে ডাকলি? এটা তো মনে হয় লালু, কারণ লালু যেখানে যায় সেখানে নেমে আসে এই ভয়ঙ্কর অন্ধকার। তখন আলী হুজুর বলল, আসতে না আসতেই চিনে ফেলেছিস আমার বন্ধুকে। একবার আসতে দে লালুকে, তারপর দেখ তোর কি হয়। তখন পুতুলটা বলল, লালু আমার কিছুই করবে না, কারণ লালু আমার অনেক ভালো বন্ধু। এটা বলা শেষ করতে না করতেই লালু চলে আসলো আর আলী হুজুরকে বলতে লাগলো, আলী, কি হয়েছে? এই ইফরিতকে কেন বন্দি করে রেখেছো? তখন আলী হুজুর সবকিছু বলল লালুকে। লালু সবকিছু শুনে ইফরিতকে বলল, মার্জ, বলে রাখা ভালো, এই ইফরিতের নাম ছিল মার্জ। তো আবার ঘটনায় ফিরে আসি। লালুজিন তখন সেই ইফরিতটাকে বলল, মার্জ, এখানে তো আব্বাস তালুকদারের কোনো দোষ নেই। তারপরেও তুই এই পরিবারের দুইজনকে মেরে ফেললি। তুই তো ইফরিত জিনের মতো ভালো জিন ছিলি, আর এর জন্য তোরে আমার বন্ধু মনে করতাম। ছি, তুই এটা কি করে করলি? তুই প্রমাণ করে দিলি ইফরিত জিন জাতি কখনো ভালো হয় না। এরা সব সময় মানুষের ক্ষতি করে। তখন মার্জু জিন তথা সেই ইফরিত জিন লালুকে বলল, লালু, আমি অনেক রাগে ছিলাম,
আমার একটাই মাত্র মেয়ে, সেটা তো তুই জানিস। আর আমার এই মেয়েকে মেরে ফেলেছে। আমি এখন কি নিয়ে থাকবো? আমি তো কখনোই কোনো মানুষের ক্ষতি করি নাই, সেটা তো তুই ভালো করেই জানিস। তখন লালুজিন বলল, আমি সেটা ভালো করেই জানি, আর এর জন্যই তুই ফ্রিজ জেনেও আমি তোকে আমার বন্ধু বানিয়েছি। কিন্তু আজ এখানে এসে যা দেখলাম, তার জন্য আমার লজ্জা হচ্ছে, আর আমার তরে মেরে ফেলতে ইচ্ছা করছে। তখন মার্জুজিন বলল, লালু, এটাই ভালো হবে, তুই আমাকে মেরে ফেল। আমার মেয়ে মারা গেছে, আমি আর থেকে কি করব? এটাই ভালো, তুই নিজের হাতে আমাকে মেরে ফেল। তখন আলী হুজুর বলল, মার্জু, তোমাকে মারলেই সব সমাধান হবে না। আমি একটা সমাধান দিতে পারি যদি তুমি রাজি থাকো। তখন লালুজিন আর মার্জুজিন দুজনেই একত্রে বলে উঠল, কি কি সেই সমাধান আলী? তখন আলী হুজুর বলল, মার্জু, মনিকাকে তো তোমার অনেক পছন্দ, তাই না? তখন মার্জুজিন বলল, আলী, তুমি ঠিক বলেছ। মনিকাকে আমার মেয়ের মতোই দেখতে। তখন আলী হুজুর বলল, তাহলে আজ থেকে মনিকা তোমারও মেয়ে, তবে একটা শর্ত আছে। মার্জুজিন তখন বলল, কি সেই শর্ত আলী? তখন আলী বলল, তুমি এই পরিবারের আর কোনো ক্ষতি করতে পারবে না। তোমার যখন ইচ্ছা হবে মনিকার সাথে এসে খেলা করবে। মনিকার বাবা মা তোমাকে বাধা দেবে না। তুমি কি রাজি আছো? তখন মার্জুজিন বলল, আলী, আমি রাজি। আমি কথা দিলাম, আব্বাস তালুকদারের পরিবারের আর কোনো ক্ষতি হবে না। অন্য কোনো জিন জাতি এই পরিবারের দিকে ফিরেও তাকাবে না। তবে আলী, আমি একটা কথা বলতে চাই। তখন আলী হুজুর বলল, কি কথা বলো? তখন মার্জুজিন বলল, আলী, আমিও লালুর মতো তোমার সাথে থাকতে চাই। সত্যি তুমি অনেক ভালো মানুষ, আমাকে কি তোমার সাথে রাখবে? তখন লালুজিন হা হা করে হেসে উঠল আর বলল, মার্জু, আলী সব সময় ভালো জিনেদের সাথে তার সম্পর্ক রাখে। ইনশাল্লাহ তোকেও তার সাথে রাখবে। বাদশাহ, লালু, হামিদ, হামজা আর আজ থেকেই ফ্রিদ মার্জু, আমরা সবাই আলীর বন্ধু। তারপরে সবাই চলে গেল। আব্বাস মিয়া গাড়ি দিয়ে আলী হুজুরকে মাদ্রাসায় নিয়ে আসলো আর আলী হুজুরকে অনেক ধন্যবাদ দিল। আলী হুজুর বলল, আব্বাস, আজ থেকে তোমার মেয়ে মনিকা আরো একটা বাবা পেল। তুমি আর মার্জু দুইজনই মিলে মনিকাকে অনেক আনন্দে রাখবে। আর তোমার পরিবারের নতুন সদস্য এক শক্তিশালী জিন। আব্বাস তালুকদার বলল, সবই আল্লাহর ইচ্ছা, আর আপনি ছিলেন উছিলা। আপনি না গেলে হয়তো আমাদের সবাইকে মেরে ফেলতো আর মনিকাকে নিয়ে যেত। তবে আমি অনেক বড় ভুল করে ফেলেছি বিড়ালটাকে মেরে। তখন আলী হুজুর বলল, আব্বাস, তুমি তো আর ইচ্ছে করে মারো নাই। এরপর আব্বাস তালুকদার আলী হুজুরকে টাকা ভর্তি একটা ব্যাগ দিলেন। আলী হুজুর হাসতে হাসতে তখন বললেন, আব্বাস, আমি টাকার জন্য কোনো কাজ করি না। তখন আব্বাস তালুকদার বলল, হুজুর, আমার ভুল হয়ে গেছে। এটা বলে মাদ্রাসার দিকে তাকালো আব্বাস তালুকদার আর সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে আলী হুজুর ঘুম থেকে উঠে দেখে তার মাদ্রাসার সামনে প্রায় 20 ট্রাক ইট আর বালু দাঁড়িয়ে আছে।
আর তার সামনে আব্বাস তালুকদার একটা চেয়ারে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে আরো 7 থেকে 8 জন লোক। আব্বাস তালুকদার তাদের হাতের ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছে মাদ্রাসার নকশা। আলী হুজুরকে দেখে আব্বাস তালুকদার সালাম দিল আর বলল, হুজুর, টাকা তো নেন নাই, তাই আমার নিজ দায়িত্বে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার মাদ্রাসার 2 তলা করে দিয়ে যাব। আলী হুজুর কিছু না বলে একটা মুচকি হাসি দিল আর বলল, সবই আল্লাহর ইচ্ছা। প্রিয় ইমরান ভাই ও প্রিয় লিসেনার, এই ছিল আজকের আলী হুজুরের ঘটনা। আশা করি এই ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনাদের ভালোবাসায় ভূতাড্ডা চ্যানেল এত দূর এগিয়ে যাচ্ছে। আপনারা যতদিন ঘটনা শুনবেন আমরাও ততদিন আপনাদের মাঝে ঘটনা নিয়ে আসতে পারবো। আশা করি সবাই আমাদের ভূতাড্ডার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মোকসেদ ভাই, আলী হুজুরের আরো একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মোকসেদ ভাইয়ের লেখা আরো একটি দুর্দান্ত ঘটনায়। চলুন তাহলে শুনে আসি। মান্নান মিয়ার কবর। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি ভূতাড্ডার একজন অ্যাডমিন মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 পাই রেল ক্রসিং। আজকে আমি আপনাদেরকে একটি লোমহর্ষক ঘটনা শোনাতে যাচ্ছি। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। বছরখানেক আগের ঘটনা। আমাদেরই এক বন্ধু শিহাব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে। সেখানে থেকে এসে সে আমাদের এক লোমহর্ষক ঘটনা শোনালো। ঘটনাটা ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে। ওনার নাম ছিল মান্নান মিয়া। ছিল বলছি কারণ লোকটা এখন আর জীবিত নেই। সে যাই হোক, আমাদের এই ঘটনার মূল অংশ মান্নান মিয়াকে নিয়েই। মান্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন। বছর 5 আগে গ্রামে এসেছিল ঘুরতে। এরপর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে। একটা ঘরও তুলে দেওয়া হয় তার জন্য। লোকটা খুবই মিশুক প্রকৃতির ছিল। কারো যে কোনো সাহায্যে তাকে ডাকলেই সাড়া দিত। গত 2009 সালের গ্রীষ্মের এক দুপুরে মান্নান মিয়া মারা যায়। লোকমুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে মান্নান হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু ঘটেছে, কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তার লাশ সেদিনই দাফন করে দেওয়া হয়েছিল। গ্রাম্য রীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানে নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্য জায়গা রাখেন। মান্নানের সেই গ্রামে কোনো পরিচিত লোক না থাকায় তার কবর দেওয়া হয় রাস্তার পাশের একটা বেল গাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি। আমি হয়তো বলেছি কারণ মূলত এখান থেকেই আমাদের কাহিনীটি শুরু হয়েছিল। আমার এক বন্ধুর নাম জাবেদ। আমাদের মাঝে ও বলতে গেলে অনেক বেশি দুঃসাহসী। জীবনের একটা বড় সময় সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারার খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনো তার দেখা হয়নি। শিহাবের কাছে ঘটনাটা শুনেই সে লাফিয়ে উঠল। যে করেই হোক তাকে সেখানে যেতেই হবে। এর পিছনে একটা বড় কারণ ছিল শিহাবের বলা শেষ কথা। মান্নান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায় রাতেই
কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো হলফ করে বলেছে তারা মান্নান মিয়াকেই দেখতে পেয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মান্নান মিয়া কবরের ওপর নাকি একটা কুকুর শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাত শেষে কোথায় যায় তা আজও কেউ জানতে পারেনি। এমনকি দিনের বেলায় কুকুরটাকে কেউ কখনো দেখেওনি। প্রতি পূর্ণিমা রাতে কুকুরটা মান্নান মিয়ার কবরের পাশে বসে থেকে আর কাঁদে। যারা রাতের বেলায় গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরটাকে দেখেছেন। মান্নান মিয়ার কবর যেই রাস্তায়, ওই রাস্তায় এখন প্রায় বন্ধের উপক্রম। এই কথাগুলো আসলে জাবেদের মাথাটা খারাপ করে দিয়েছিল। শিহাবের এক কথা, সে কোনো অবস্থাতেই জাবেদকে নিয়ে যাচ্ছে না। জাবেদ অনেকটা নাসরবান্দা পাবলিক, অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ শিহাবকে রাজি করালো যাওয়ার ব্যাপারে। আমার নিজেরও যাবার ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল, এর জন্য যাওয়া সম্ভব হয়নি। যাই হোক, জাবেদের প্ল্যান ছিল পূর্ণিমার রাতে উক্ত স্থানে উপস্থিত থাকা। এতে কুকুরটা দেখা পাওয়া যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলোও থাকবে। বাংলা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করে রওনা দিল তারা মানে জাবেদ আর শিহাব। সাথে আরও দুইজনের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুইজন যাওয়া বাদ দিয়ে দেয় পারিবারিক কিছু ঝামেলার জন্য। যাই হোক, জাবেদরা নির্দিষ্ট সময়ে এই গ্রামে পৌঁছায়। আদর আপ্যায়নে তাদেরকে বরণ করে নেয় শিহাবের আত্মীয় স্বজনরা। মোটামুটি ফ্রি হবার পর জাবেদ শিহাবের ছোট কাকাকে খুলে বলে আসার আসল উদ্দেশ্য। তখন ছোট কাকা শুনে কিছুটা গম্ভীর হয়ে যান। শেষমেশ জাবেদ আর শিহাবের প্রবল অনুরোধের মুখে নত স্বীকার করতে হয় তার। যাওয়ার অনুমতি দেন তিনি, কিন্তু সাথে তার দেয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে। জাবেদ চাচ্ছিল একাই যেতে, কারণ এইসব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি প্যাচ লেগে যেতে পারে। কিন্তু ছোট কাকার শর্ত একটাই, হয় সাথে তার দেয়া গাইড নিয়ে যাবে, না হলে যাওয়া বাতিল। অজ্ঞত জাবেদকে রাজি হতে হলো। সেদিন ছিল রবিবার। সন্ধ্যার পরে আকাশে উজ্জ্বল করে পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলোতে চারপাশ যেন আলোকিত হয়ে উঠল। বিপত্তি শুরু হলো ঠিক তখনই। শিহাব তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দরজায় চৌকাঠে ধাক্কা খেল, সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত সরাতেই দেখতে পেল ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গেল। একে তো গ্রাম অঞ্চল, তার উপর এখন ফ্রিজ জিনিসটা এতটাও জনপ্রিয় হয়ে ওঠেনি। শিহাবকে ধরাধরি করে নলকূপের পাড়ে নিয়ে যাওয়া হলো। প্রায় 20 মিনিট লাগলো রক্ত বন্ধ করতে। এদিকে জাবেদ তো টেনশনে মারা যাচ্ছে। শেষমেশ বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল। ওই অবস্থায় শিহাবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না, কিন্তু জাবেদ কাকাকে বলে তার নিজের যাওয়ার নিশ্চিত করে নিল। সাথে থাকবে গাইড রতন আলী। অনেকেই হয়তো ভাবতে পারেন যে চেনা নেই জানা নেই একটা ছেলেকে ওই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বের হতে দিল, তাও যখন ছেলেটা তাদের অতিথি। ভাই, জাবেদকে আমি চিনি। সে যদি বলে সে যাবে, তাহলে তাকে আটকানো কারো পক্ষেই সম্ভব না। এমনকি সে তখন নিজের বাবা মার কথাও শুনবে না। রতন আলী ওই গ্রামের সবচেয়ে সাহসী মানুষদের মাঝে একজন। ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যেন কোনো অবস্থাতেই জাবেদকে ফেলে চলে না আসে। গ্রামে ছোট কাকার বেশ ভালোই প্রভাব ছিল। রতন আলী নিজের বুকে চাপড় দিয়ে বলল, সে কাউকে ভয় করে না। ভূতের ভয় তার নেই, বরং শহরে ভাইদের সাথে সেও আজকে দেখবে কিসের ভূত, কার ভূত। রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট। জাবেদ ঢাকা থেকে একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে। পাশেই রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা বলতে লাগলো। কোন বাড়িতে কে কবে কার হাতে খুন হয়েছে, কে কোথায় ফাঁস নিয়ে মারা গেছে, এইসব আর কি। জাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল।
ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান, কারণ সে যখন গল্পটা বলেছিল তখন বলেছিল তার শুধু বিরক্ত লাগছিল আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি ধরে নিয়েছিলাম সেই অনুভূতিটা হয়তো ভয়। বাড়ি থেকে জায়গাটার দূরত্ব প্রায় 2 মাইলের মতো। গ্রামের নীরবতায় নাকি ভূত দেখার টেনশনে কে জানে জাবেদের ভীষণ বাথরুম চাপল। রতনালীকে সে টর্চটা ধরতে বলে নিজে চলে গেল একটা গাছের নিচে প্রকৃতির ডাকের সাড়া দিতে। কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতনালী জাবেদকে জিজ্ঞেস করে, মান্নান মিয়া সম্পর্কে কতটা কি জানে সে? জাবেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগেই যেই গলায় রতনালী কথা বলছিল তার সাথে এখনকার গলা যেন একটুও মিল লক্ষ্য করা যাচ্ছে না। তবে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি আসলেই তাই নাকি তার দুর্বল মনের চিন্তা। জাবেদ মান্নান মিয়া সম্পর্কে যা জানতো তা বলল রতনালীকে। শুনে রতনালী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মান্নান মিয়া কেমনে মারা গেছে জানতে চান? রতনালীর কথাগুলো গ্রাম্য ভাষাতেই তুলে ধরছি। আমি যখন গল্পটা শুনছিলাম তখন জাবেদও রতনালীর কথাগুলো গ্রাম্য ভাষার টানেই বলেছিল। এটা একটা রহস্য, কারণ জাবেদ ওই গ্রামে মাত্র 2 দিন ছিল, তার পক্ষে এত ভালোভাবে ভাষাটা রপ্ত করা সম্ভব না। যাই হোক, আমরা গল্পে ফিরে যাই। জাবেদ কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু সবাই যে বলে মান্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না। তখন রতন মিয়া বলে, তারা জানে না, কারণ মান্নান তাগর কাউরেই কইতাম চায় নাই। তখন জাবেদ আবার জিজ্ঞেস করলো, মরার আগে কি তোমার সাথে তার কথা হয়েছিল? কিছুক্ষণ চুপ থেকে রতন বলল, আপনি আসল ঘটনাটা জানতে চান? জাবেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়ে উঠল, তবুও সে উত্তর দিল, হ্যাঁ, তুমি যদি জানো তাহলে বলতে পারো, আমার নিজেরও এটা জানার খুব ইচ্ছা। এরপর রতনালী জাবেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করলাম। যেদিনের ঘটনা সেদিন সকালে মান্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে যায়। বাজার পরিচিত মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ করে এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হয় বাড়ির দিকে। পথিমধ্যে একটা কবর পড়ে ওই রাস্তায়। অনেকেই বলে ওই কবর নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়। আবার অনেকেই বলে ওই কবর থেকে রাতের বেলায় নানা রকম নাকি আওয়াজ আসে। কে বা কারা কান্না করে, সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে ভাসে। মান্নান মিয়া এইসব ব্যাপারে তেমন পাত্তা দিত না। সেদিন আসার পরে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায়। তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশেই বসে পড়ে সে। এমন সময় সে একটা কালো কুকুর এসে তার পাশে বসে। কুকুরটা দেখে একটু অবাক হয় মান্নান মিয়া। গ্রামে অনেক দিন যাবত আছে, কিন্তু আগে কখনো এত বড় আর কালো কোনো কুকুর দেখেনি। কুকুরটা মান্নানকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ মান্নানকে অবাক করে দিয়ে বলে ওঠে কুকুরটি, আমার কবরের পাশে বসে আছিস, তোর সাহস তো অনেক বেশি দেখছি। মান্নান প্রথমে ভাবলো এটা হয়তো তার শোনার ভুল। সে ব্যাগ থেকে পানি বের করে চোখ মুখে পানি দিল। এবার সে আরো স্পষ্টভাবে শুনতে পেল কুকুরটা বলছে, কিরে, ভয় পেয়ে গেলি নাকি? মান্নান মিয়া এবার পুরোটাই ঘাবড়ে গেল। অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে। ডালটা সরাসরি গিয়ে লাগলো কুকুরটার মুখে। এক পাশ কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো। প্রচণ্ড রাগে গর্জন করে উঠল কুকুরটা। স্পষ্ট ভাষায় মান্নানকে কুকুরটা তখন বলল, তুই আমাকে আঘাত করেছিস, এর পরিণাম তুই ভোগ করবি। এটা বলে কুকুরটা ভয়ঙ্কর একটা গর্জন করে মান্নানকে কামড়াতে আসলো। কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মান্নান জ্ঞান হারিয়ে ফেলে।
জ্ঞান হারানো অবস্থায় মান্নান স্বপ্নে দেখে এক বুড়ো লোককে। লোকটি প্রবল ঘৃণা নিয়ে তাকিয়ে আছে মান্নানের দিকে। মান্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে আঘাত করেছিস, এর পরিণাম একটাই, তা হচ্ছে মৃত্যু। মান্নান ভয়ে জড়সড় হয়ে বলল, আমি জানি না আপনি কে। আপনাকে আমি আমার জীবনে আগে কখনোই দেখিনি। আমি কিভাবে আপনাকে আঘাত করব? তখন লোকটি নিজের বর্ণনা দিল। তান্ত্রিক, এই ব্যাপারটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত। তান্ত্রিক তাদের বলে যারা তন্ত্রমন্ত্র নিয়ে থাকে। এরা প্রায় গোরস্থান, শ্মশান ঘাটে রাত্রিবেলায় কালো জাদুর চর্চা করে। তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতির হয়। এরা ক্ষমতার লোভে, অমরত্বের লোভে, এমনকি মানুষ খুন করে তা দিয়ে তপস্যা করে। ওই লোকটি একজন তান্ত্রিক ছিল। একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁস দিয়ে মারা হয়। এরপর তাকে কবর দেওয়া হয় গ্রাম থেকে দূরে একটা বদ্ধ এলাকায়। সেই কবরটির কথাই একটু আগে আমরা বলছিলাম। তো যাই হোক, সেই তান্ত্রিক মারা যাওয়ার পরও তার আত্মা এখনো মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তান্ত্রিকটা মান্নানের সামনে কুকুরের বেশে এসে বলছিল এবং মান্নান তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎ মান্নানের ঘুমটা ভেঙে যায়। সে খুব খারাপ অনুভব করতে থাকে। তার নিঃশ্বাস নিতেও সমস্যা হতে থাকে। সেখান থেকে কোনো রকমে বাসায় যায় মান্নান। এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রতনালী এতটুক পর্যন্ত বলার পর হঠাৎ কর্কশ শব্দে কাছেই কোথাও একটা পেঁচা ডেকে ওঠে। ঠিক সাথে সাথে চমকে ওঠে জাবেদ, শুনতে পায় রতনালী তাকে পেছন থেকে ডাকছে, ও ভাইজান, ভাইজান জলদি লন, মুততে অতক্ষণ লাগায় কি কেউ? জাবেদ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে অস্থির চিত্তে অপেক্ষা করছে রতনালী। আর সে নিজেকে আবিষ্কার করে সেই গাছটার নিচে, যেখানে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। আমাদের ঘটনাটা এখানেই শেষ হয়। এখন আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন, সেদিন আসলে কি হয়েছিল? আর উত্তরটি হলো, সেদিন কি হয়েছিল তা আমি বলতে পারবো না। এক একজনের এক এক রকম ধারণা। সম্ভবত মান্নান মিয়া এসে জানিয়ে দিয়ে গিয়েছিল তার মৃত্যুর রহস্য। হয়তোবা এটা জাবেদের বিক্ষিপ্ত মনের কল্পনা। আর প্রশ্ন হতে পারে, জাবেদ কি তারপরও কবরটা দেখতে গিয়েছিল? উত্তর, জি না। জাবেদ সেই গাছের নিচেই মাথা ঘুরে পড়ে যায়। রতনালী তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে। প্রশ্ন, জাবেদের এরপর কি হলো? উত্তর হলো, জাবেদ এরপর একটানা 4 মাস অসুস্থ ছিল। ডাক্তারদের ধারণা তার মেন্টাল ব্রেন ডাউন হয়েছিল। 4 মাস পর জাবেদ হসপিটাল থেকে ছাড়া পায়। প্রশ্ন, মান্নান মিয়ার কবরটা কি এখনো আছে? উত্তর হচ্ছে, জি, কবরটা বহাল তবিয়তে আছে। যদিও এই ঘটনার পর কবরের পথটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপর কোনোদিনও কবরের কুকুরটাকেও আর দেখা যায়নি। তবে এখনও মাঝে মাঝে পূর্ণিমার রাতে তার কবর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। প্রশ্ন হতে পারে, তান্ত্রিক লোকের কবরটা কি হলো? উত্তর হচ্ছে, সেই কবরটা নিয়ে আগে থেকেই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। এই ঘটনার পর তা আর অনেক বেড়ে যায়। পরে শুনেছিলাম কবরটা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই রাস্তাটুকু বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ এখন ওই রাস্তাটা যতটা পারে এড়িয়ে চলে। তো ইমরান ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনার এবং শ্রোতাবৃন্দদের কাছে, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর শেয়ার করে ছড়িয়ে দেবেন দেশ বিদেশের সকলের মাঝে। তো আমি মোকসেদ হাসান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামীতে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ভূতারটা দীর্ঘজীবী হোক।
মকসেদ ভাই কি ঘটনা লিখে পাঠিয়েছেন ভাই, এক কথায় ভাই অসাধারণ অসাধারণ ভাই। আজকের এপিসোডটা তো একদম উড়িয়ে দিছেন ভাই। প্রথমে আলী হুজুরের দুর্দান্ত ভয়ঙ্কর একটা ঘটনা, এরপর আবার লিখে পাঠিয়েছেন আরও একটি রহস্যময় দুর্দান্ত ঘটনা। সব মিলে ভাই আজকের এপিসোডটি আমি পার্সোনালি নিজে অনেক বেশি এনজয় করেছি ভাই। অনেক নতুনত্ব পেয়েছি আজকের, বিশেষ করে আলী হুজুরের ঘটনার কথা কি বলবো ভাই। নতুন আরও একটা জিন যুক্ত হলো আমাদের আলী হুজুরের সাথে। আশা করছি আগামী এপিসোডগুলোতে আরও দুর্দান্ত রকম ঘটনা আমরা শুনতে পাবো আপনার কাছ থেকে ভাই। সেই আশায় সবসময় থাকি। আর বৃহস্পতিবার যেহেতু আমাদের জন্য অনেক বেশি স্পেশাল হয়ে থাকে, কারণ আপনি আলী হুজুরের সব দুর্দান্ত লেভেলের ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠান। আমি পার্সোনালি ভাই আপনার এই দিনটার জন্য অপেক্ষা করি, কবে আপনার ঘটনা আসবে, কবে আপনার ঘটনাগুলো আবারও পড়ে শোনাতে পারবো। মানে এক কথায় ভাই অসম্ভব ভালো লাগে ভাই আলী হুজুরের ঘটনাগুলো। আর আপনি যেই স্কেলে লেখেন, এত সুন্দর করে সাজিয়ে লেখেন যে পড়ার সময় ওইরকম কোনো সমস্যাই হয় না, মনে হয় একভাবে পড়তেছি খুবই স্মুথলি পড়া যায়। আর এরপর মান্নান মিয়ার কবর, ওয়াও ভাই অনেক বেশি জোশ ছিল এই ঘটনাটাও। বেশ রহস্যময় একটা ঘটনা, মানে কি বলবো, অতীতে ঘটে যাওয়া একটা ঘটনার রহস্য যে এইভাবে উন্মুক্ত হতে পারে, আপনার ঘটনা শোনার পরে ভাই বুঝতে পারলাম। ধন্যবাদ মকসেদ ভাই এত সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি সব সময় এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মকসেদ ভাইয়ের আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে। এই এপিসোডটা নিঃসন্দেহে বলা যায় মকসেদ ভাইয়ের স্পেশাল এপিসোড। আশা করি আপনারাও আমার মতোই অনেক বেশি এনজয় করেছেন আজকের ঘটনাগুলো। তো চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আর আমি আশা করব আপনারা কেউ কখনো কপি ঘটনা আমাদেরকে পাঠাবেন না, অন্য কারো ঘটনা। কারণ যে ঘটনাগুলো ইতিমধ্যেই অন্য কোথাও প্রকাশ পেয়েছে বা অন্য কোনো মাধ্যমে এটা অলরেডি প্রকাশ করা হয়েছে, সেই ঘটনাগুলো দয়া করে আমাদেরকে পাঠাবেন না। তাহলে কিন্তু আমরা সেই ঘটনাগুলোকে সিলেক্ট করব না বা আমরা সেগুলো প্রকাশ করতে পারবো না, দুঃখিত এই জন্য। তো মকসুদ ভাই অনস এগেইন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য ভাই অনেক অনেক ভালোবাসা রইল, সবসময় আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আরো দুর্দান্ত ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।